আপনারা দেখছেন দর্পণ নিউজ টিভি চ্যানেল। আজ 14 জুলাই মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই থাকছে আজকের নজর কাড়া শিরোনাম। প্রতিদিন এমন নির্ভরযোগ্য খবর পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। শিক্ষক নিয়োগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। ওবিসি মামলার জট কাটার ইঙ্গিত, দ্রুত শুরু হতে পারে নিয়োগ প্রক্রিয়া। কয়েকশো কোটির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, ইডির বিরুদ্ধে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, শুনানিতে বড় প্রশ্ন। অশালীন ইঙ্গিতের অভিযোগ, ডেলিভারি বয়ের কলার ধরে থানায় নিয়ে গেলেন সাহসী পুলিশ কর্মী। হাইকোর্টে বড় বিপাকে কুণাল ঘোষ, কি কঠিন শাস্তির মুখে পড়লেন। রথযাত্রার আগে বড় ঘোষণা, এবার 5 লক্ষ টাকার অনুদান পাবেন কারা, জানালেন শুভেন্দু অধিকারী। আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কোন কোন অপরাধে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। দল বদলে ফের রাজ্যসভায়, শুভেন্দু শ্রমিককে নিয়ে মনোনয়ন জমা দিলেন সুখেন্দু শেখর সহ 3 প্রাক্তন সাংসদ। অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পাননি, কবে মিলবে, কারা পাবেন, স্পষ্ট জানালেন শুভেন্দু অধিকারী। আদালতে ঋতব্রতর ধাক্কা, ইডির সারাশি চাপে হাইকোর্টে ঝুলেই রইল কালীঘাট তৃণমূলের ভাগ্য। হুমায়ুন কবির কেন তৃণমূল ছেড়েছিলেন, বেলডাঙ্গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে তুমুল রাজনৈতিক বিতর্ক। গুন্ডা দমন আইন নিয়ে রাজ্যকে করার নির্দেশ কলকাতা হাইকোর্টের, নতুন আইনি ধাক্কা। লটারি প্রাপকের 1 কোটি টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কতদিন চলবে দুর্যোগ। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আধার কার্ডে জালিয়াতির অভিযোগ, তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ। বিজেপির নাম করে টাকা চাইলে সোজা পুলিশে অভিযোগ করুন, চাঁদাবাজদের কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। কয়েকশো কোটির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, ইডির বিরুদ্ধে হাইকোর্টে কালীঘাট তৃণমূল, শুনানিতে বড় প্রশ্ন। বিতর্কিত আর্থিক তদন্তকে কেন্দ্র করে ফের রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে কালীঘাট তৃণমূল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কয়েকশো কোটি টাকার সঙ্গে যুক্ত একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার পদক্ষেপ নেয়ার বিষয়টি কলকাতা হাইকোর্টে পৌঁছায়। শুনানিতে আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, তদন্ত চলতে থাকে, তবে দীর্ঘ সময় ধরে অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে ফ্রিজ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের স্বাভাবিক আর্থিক লেনদেন মারাত্মকভাবে ব্যবহৃত হচ্ছে। আদালতে এই বিষয়টি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে। বিচারপতি জানতে চান, তদন্তের স্বার্থে অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রয়োজনীয়তা কতটা এবং তার সংস্থার পক্ষেও নিজেদের অবস্থান ব্যাখ্যা করার সুযোগ দেওয়া হয়। আদালত স্পষ্ট করে জানায়, তদন্তের স্বার্থ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আইনে নির্ধারিত প্রক্রিয়াও যথাযথভাবে অনুসরণ করা আবশ্যক। অন্যদিকে ইডির পক্ষ থেকে জানানো হয় যে আর্থিক লেনদেন ও অর্থের উৎস সম্পর্কে তদন্ত এখনো চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু পদক্ষেপ বজায় রাখা প্রয়োজন বলে তারা আদালতে মত প্রকাশ করে। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের নির্দেশই কার্যকর থাকবে। এই মামলাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তুমুল আলোচনা। বিরোধীরা বিষয়টিকে দুর্নীতির তদন্তের অংশ হিসেবে দেখলেও শাসক শিবিরের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। ফলে আদালতের পরবর্তী শুনানি ও নির্দেশের দিকেই এখন নজর রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের। আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, কোন কোন অপরাধে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। রাজ্যে আইন শৃঙ্খলা আরো কঠোর করতে আজ থেকে কার্যকর হয়েছে নতুন গুন্ডা দমন আইন। সরকারের দাবি, সংগঠিত অপরাধ, চাঁদাবাজি, দখলদারি, তোলাবাজি, ভয় দেখিয়ে অর্থ আদায়, অপরাধী চক্রের কার্যকলাপ এবং জননিরাপত্তা বিঘ্নিত করে এমন অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নিতেই এই আইন চালু করা হয়েছে। সরকারি ব্যাখ্যা অনুযায়ী, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ধারাবাহিকভাবে গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে এবং তার কার্যকলাপ জনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে ওঠে, তাহলে এই আইনের আওতায় পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে পারবে। প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান আইন ও আদালতের নির্দেশ মেনেই তদন্ত এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেই জানানো হয়েছে। এই আইন কার্যকর হওয়ার পর রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিরোধী দলগুলির অভিযোগ,
অভিযোগ, আইনটি ভবিষ্যতে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অপব্যবহার হতে পারে। অন্যদিকে রাজ্য সরকারের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের স্বার্থেই এই আইন আনা হয়েছে। সরকারের বক্তব্য, আইন ভাঙার সঙ্গে যুক্ত না হলে সাধারণের নাগরিকত্বের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এদিকে আইনটি নিয়ে ইতিমধ্যেই আদালতেও একাধিক প্রশ্ন উঠেছে এবং এর বিভিন্ন দিক বিচারাধীন রয়েছে। ফলে ভবিষ্যতে আদালতের পর্যবেক্ষণ ও নির্দেশ অনুযায়ী আইনের প্রয়োগে পরিবর্তন আসতে পারে। রাজ্যের নতুন এই আইন কার্যকর হওয়ার ফলে পুলিশ প্রশাসনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী দিনে আইনটির বাস্তব প্রয়োগ, আদালতের নির্দেশ এবং রাজনৈতিক প্রতিক্রিয়া সবকিছুর উপরেই নজর থাকবে রাজ্যের মানুষের। অন্নপূর্ণা যোজনার টাকা এখনো পাননি, কবে মিলবে, কারা পাবেন, স্পষ্ট জানালেন শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের রাজ্যের রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। যারা এখনো এই প্রকল্পের আর্থিক সহায়তা পাননি তাদের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তার দাবি, প্রকল্পের নির্ধারিত নিয়ম অনুযায়ী যোগ্য উপভোক্তাদের প্রত্যেকের কাছেই আর্থিক সহায়তা পৌঁছানো উচিত এবং কেউ বঞ্চিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো প্রয়োজন। শুভেন্দু অধিকারীর বক্তব্য অনুযায়ী যারা প্রকল্পের সমস্ত যোগ্যতা পূরণ করেছেন এবং প্রয়োজনীয় নথি জমা দিয়েছেন তারাই এই প্রকল্পের সুবিধা পাওয়ার অধিকারী। তিনি আরো বলেন, প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে। তবে ঠিক কবে সকলের অ্যাকাউন্টে অর্থ জমা হবে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সরকারি দপ্তরের উপর নির্ভর করবে। এদিকে এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। শাসক দল দাবি করছে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নির্ধারিত নিয়ম মেনে দেওয়া হয় এবং অযথা বিভ্রান্তি ছড়ানো ঠিক নয়। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, অনেক যোগ্য মানুষ এখনো প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন এবং তাদের সমস্যা দ্রুত সমাধান করা উচিত। যারা এখনো টাকা পাননি তাদের আবেদনপত্রের অবস্থা, নথিপত্র এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ঠিক আছে কিনা তা একবার যাচাই করে নেওয়ার পরামর্শও দেওয়া হচ্ছে। কারণ অনেক সময় প্রযুক্তিগত বা নথিগত ত্রুটির কারণেও অর্থ প্রদান বিলম্বিত হতে পারে। অন্নপূর্ণা যোজনা নিয়ে আগামী দিনে সরকার কি সিদ্ধান্ত নেয় এবং কবে বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছায় সেদিকেই এখন নজর রয়েছে রাজ্যের বহু মানুষের। আদালতে ঋতব্রতের ধাক্কা, ইডির সাঁড়াশি চাপে হাইকোর্টে ঝুলেই রইল কালীঘাট তৃণমূলের ভাগ্য। কালীঘাট তৃণমূল সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানিকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। মামলার শুনানিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে একাধিক আবেদন জানানো হলেও তাৎক্ষণিক কোনো স্বস্তি মেলেনি। ফলে মামলার ভবিষ্যৎ আপাতত আদালতের পরবর্তী নির্দেশের অপেক্ষায় রইল। শুনানিতে এনফোর্সমেন্ট ডিরেক্টর তাদের তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতকে অবহিত করে এবং জানায় যে আর্থিক লেনদেন ও সংশ্লিষ্ট নথিপত্র নিয়ে তদন্ত এখনো চলছে। তদন্ত শেষ হওয়ার আগে কিছু পদক্ষেপ বজায় রাখা প্রয়োজন বলেও ইডি আদালতে দাবি করে। আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যবেক্ষণ করে এবং জানায় মামলার বিভিন্ন আইনি দিক খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে অবিলম্বে কোনো চূড়ান্ত নির্দেশ না আসায় মামলাটি কার্যত পরবর্তী শুনানি পর্যন্ত ঝুলে রইল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধী শিবিরের দাবি, তদন্তে নতুন তথ্য সামনে আসছে বলে আদালত বিষয়টি গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে শাসক দলের বক্তব্য, তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এবং আদালতে শেষ পর্যন্ত প্রকৃত সত্য প্রকাশ পাবে। এখন এই মামলার পরবর্তী শুনানির দিকে নজর রয়েছে। আদালতের ভবিষ্যতের নির্দেশ, ইডির তদন্তে অগ্রগতি এবং উভয় পক্ষের আইনি পদক্ষেপ সব মিলিয়ে আগামী দিনে এই মামলাকে ঘিরে রাজনৈতিক ও আইনি মহলে আরও চর্চা বাড়বে বলে মনে করা হচ্ছে। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে ভারী বৃষ্টির সতর্কতা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে কতদিন চলবে দুর্যোগ? দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ফের বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী কয়েকদিন বৃষ্টির দাপট বজায় থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, নদিয়া এবং সংলগ্ন কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ প্রবল বর্ষণ এবং দমকা হাওয়া বইতে পারে।
ভারী বৃষ্টির জেরে নিচু এলাকায় জল জমা, যানজট এবং দৈনন্দিন জীবনে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। একই সঙ্গে নাগরিকদের প্রয়োজন ছাড়া জল জমা এলাকায় যাতায়াত না করার এবং বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তরের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী এই দুর্যোগের প্রভাব আগামী কয়েকদিন বজায় থাকতে পারে, তবে ঘূর্ণাবর্তের অবস্থান ও গতিপথের পরিবর্তনের উপর পরিস্থিতি নির্ভর করবে। ফলে সময়ে সময়ে নতুন আবহাওয়ার বুলেটিন প্রকাশ করা হতে পারে। প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য জলাবদ্ধতা ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। তাই আগামী কয়েকদিন আবহাওয়ার সর্বশেষ আপডেট দেখে প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বিজেপির নাম করে টাকা চাইলে সোজা পুলিশে অভিযোগ করুন, চাঁদাবাজদের কড়া হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের। চাঁদাবাজি এবং দলের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগ নিয়ে কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। এক জনসভায় তিনি স্পষ্টভাবে বলেন, যদি কেউ বিজেপির নাম করে ব্যবহার করে টাকা দাবি করে বা কোনো ধরনের চাঁদা আদায়ের চেষ্টা করে, তাহলে সাধারণ মানুষ যেন এক মুহূর্ত দেরি না করে সরাসরি পুলিশের কাছে অভিযোগ করেন। সুকান্ত মজুমদারের দাবি, বিজেপি কোনোভাবে বেআইনি অর্থ আদায় বা চাঁদাবাজিকে সমর্থন করে না। দলের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত লাভের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তিনি আরো বলেন, আইন সবার জন্য সমান এবং অপরাধী যেই হোক তার বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। এই মন্তব্যের পর রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিজেপির দাবি, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য অনেক সময় অসাধু ব্যক্তিরা দলের নাম ব্যবহার করে থাকে, তাই সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচনের আগে আইন শৃঙ্খলা, চাঁদাবাজি এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ বিভিন্ন সময় সামনে আসে। তাই এমন অভিযোগ উঠলে পুলিশ লিখিত অভিযোগ করা এবং প্রমাণ সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুকান্ত মজুমদারের এই বার্তার সামনে আসার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানুতর আরো বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। এখন দেখার ভবিষ্যতে এই ধরনের অভিযোগে প্রশাসন কি পদক্ষেপ নেয় এবং তদন্তে কি তথ্য সামনে আসে। কলকাতা হাইকোর্টে বড় বিপাকে কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষকে ঘিরে এক মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে নতুন করে চর্চা শুরু হয়েছে। আদালত শুনানির সময় তার বিরুদ্ধে করা কিছু মন্তব্য এবং আদালতের নির্দেশ পালন সংক্রান্ত বিষয় নিয়ে প্রশ্ন ওঠে। বিচারপতি বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট পক্ষগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেদের বক্তব্য জানাতে বলেন। শুনানিতে আদালত স্পষ্ট করে জানায়, বিচারাধীন কোনো বিষয়ে এমন মন্তব্য বা পদক্ষেপ করা উচিত নয় যা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। আদালতের মর্যাদা এবং বিচার ব্যবস্থার প্রতি সম্মান বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব বলে পর্যবেক্ষণ করা হয়। এই কারণেই মামলাটি নতুন করে আলোচনায় উঠে আসে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, শুনানির এই পর্যায়ে আদালত কোনো চূড়ান্ত শাস্তি ঘোষণা করেনি, বরং পরবর্তী শুনানিতে সমস্ত দিক বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হয়েছে। তাই কুণাল ঘোষের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হতে পারে তা এখনো আদালতের চূড়ান্ত নির্দেশের উপর নির্ভর করে। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর বিতর্ক। বিরোধীদের দাবি, আদালতের পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। অন্যদিকে তৃণমূলের একাংশের বক্তব্য, আদালতের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। এখন সবার নজর পরবর্তী শুনানির দিকে। আদালত কি নির্দেশ দেয় এবং মামলার ভবিষ্যৎ কোন দিকে এগোয় তার উপরই নির্ভর করবে এই বহু আলোচিত মামলার পরবর্তী পরিস্থিতি। দল বদলে ফের রাজ্যসভায় শুভেন্দু শ্রমিককে নিয়ে মনোনয়ন জমা দিলেন সুখেন্দু শেখর সহ 3 প্রাক্তন সাংসদ। পশ্চিমবঙ্গের রাজ্যসভার নির্বাচনকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। দল পরিবর্তনের পর ফের রাজ্যসভায় ফেরার লক্ষ্যে মনোনয়ন জমা দিয়েছেন সুখেন্দু শেখর রায় সহ 3 প্রাক্তন সাংসদ। তাদের মনোনয়নকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মনোনয়ন জমা দেওয়ার সময় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে শুভেন্দু অধিকারী এবং শ্রমিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেও মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বিরোধী শিবিরের দাবি, এই পদক্ষেপ আগামী দিনের রাজনৈতিক সমীকরণে নতুন বার্তা দিতে পারে। অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো নেতা বা প্রাক্তন সাংসদের মনোনয়ন জমা দেওয়ার অধিকার রয়েছে এবং শেষ পর্যন্ত ভোটের ফলই সবকিছু নির্ধারণ করবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যসভার নির্বাচন শুধুমাত্র সাংসদ নির্বাচনের বিষয় নয়, বরং তা রাজ্যের বর্তমান রাজনৈতিক অবস্থান ও দলগুলির ভবিষ্যৎ কৌশলের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে। তাই মনোনয়ন ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা আরো বাড়তে পারে। এখন নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী মনোনয়নপত্র যাচাই, প্রত্যাহারের সময়সীমা এবং পরবর্তী ভোট পর্বের দিকে নজর থাকবে। সব প্রক্রিয়া শেষ হওয়ার পরে স্পষ্ট হবে কারা শেষ পর্যন্ত রাজ্যসভায় যাওয়ার সুযোগ পাচ্ছেন এবং এই রাজনৈতিক লড়াই কোন দিকে মোড় নেয়। ধর্মতলা নয়, শহীদ সমাবেশের জন্য কলকাতা চলো ডাক কালীঘাট তৃণমূলের। 21শে জুলাইকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ। 21শে জুলাইয়ের শহীদ দিবসকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে ধর্মতলার পরিবর্তে কলকাতা চলো স্লোগান তুলে রাজ্যের বিভিন্ন প্রান্তের কর্মী সমর্থকদের একত্রিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। দলের নেতাদের বক্তব্য, 21শে জুলাই তাদের কাছে শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ দিন। তাই রাজ্যের প্রতিটি জেলা থেকে কর্মী সমর্থকদের কলকাতায় এসে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। সামাজিক মাধ্যমে এই কর্মসূচি ঘিরে প্রচার শুরু হয়েছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক দলগুলি এই উদ্যোগকে কটাক্ষ করেছে। তাদের দাবি, এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা চলছে এবং জনসমর্থন প্রদর্শনের লক্ষ্যে বড় জমায়েতের পরিকল্পনা করা হয়েছে। ফলে 21শে জুলাইয়ের কর্মসূচি ঘিরে রাজনৈতিক চাপানুতর আরো তীব্র হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি বড় রাজনৈতিক কর্মসূচি বিশেষ গুরুত্ব বহন করছে। তাই 21শে জুলাইয়ের সমাবেশে কত মানুষ উপস্থিত হয়, কি বার্তা দেয়া হয় এবং তার রাজনৈতিক প্রভাব কতটা পড়ে সেদিকেই নজর থাকবে রাজ্যের রাজনৈতিক মহলের। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা ও যান চলাচল সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার কথা জানানো হয়েছে। রাজনৈতিক কর্মসূচি ঘিরে যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয় সেদিকেও নজর রাখা হবে বলে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত মিলেছে। এখন 21শে জুলাইয়ের কর্মসূচি ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। একাডেমি অফ ফাইন আর্টস বিতর্কে শ্রমিক ভট্টাচার্যের সতর্কবার্তা, এবার ডিম আমাদের মাথায় পড়বে মন্তব্যের নতুন বিতর্ক। একাডেমি অফ ফাইন আর্টসকে ঘিরে চলা বিতর্কের মাঝেই বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের একটি মন্তব্য নতুন করে রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, এবার ডিম আমাদের মাথায় পড়বে, ডিম খেতে রাজি নয়। এই মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা ব্যাখ্যা ও পাল্টা প্রতিক্রিয়া। শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য, রাজ্যে সাংস্কৃতিক পরিসরেও রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। বিরোধী মত প্রকাশ করতে গেলে বাধা, প্রতিবাদ বা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে বলেই তিনি ইঙ্গিত দিয়েছেন। তার এই মন্তব্যকে অনেকেই সম্ভাব্য প্রতিবাদ বা বিক্ষোভের প্রসঙ্গ হিসেবেই দেখছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের একাংশ এই মন্তব্যকে রাজনৈতিক নাটক বলে কটাক্ষ করেছে। তাদের দাবি, কোনো ঘটনা ঘটার আগে অযথা বিতর্ক তৈরি করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হচ্ছে। যদিও বিজেপির দাবি, বিরোধী মতের প্রতি অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়েছে বলে এই আশঙ্কার কথা প্রকাশ করা হয়েছে। একাডেমি অফ ফাইন আর্টস দীর্ঘদিন ধরে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র। তাই এই প্রতিষ্ঠানকে ঘিরে রাজনৈতিক মন্তব্য সামনে আসতেই বিষয়টি সাংস্কৃতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন মহলের মতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলিকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখা উচিত। এদিকে শ্রমিক ভট্টাচার্যের মন্তব্যকে ঘিরে রাজনৈতিক চাপানুতর আরো জোরদার হয়েছে।
আগামী দিনে এই বিতর্ক কোন দিকে মোড় নেয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলি কি অবস্থান নেয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। অন্নপূর্ণা যোজনায় কোটি টাকার দুর্নীতির অভিযোগ, গ্রেপ্তার পুরুলিয়ার প্রভাবশালী নেতা ও তার ভাইপো। অন্নপূর্ণা যোজনাকে ঘিরে দুর্নীতির অভিযোগে পুরুলিয়ায় বড় পদক্ষেপ করল তদন্তকারী সংস্থা। অভিযোগ, সরকারি প্রকল্পের অর্থ বরাদ্দ ও বাস্তবায়নের ক্ষেত্রে অনিয়ম এবং কোটি টাকার আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক প্রভাবশালী স্থানীয় নেতা এবং তার ভাইপোকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে জেলায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘদিন ধরে প্রকল্পের অর্থ ব্যবহারে একাধিক অনিয়মের অভিযোগ জমা পড়েছিল। প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তকারীরা আর্থিক লেনদেন, সরকারি নথি এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক খতিয়ে দেখছেন। অভিযোগ উঠছে, প্রকল্পের বরাদ্দ অর্থের একটি অংশ নিয়ম বহির্ভূতভাবে অন্যত্র সরানো হয়েছিল এবং সরকারি নিয়ম না মেনেই কিছু আর্থিক সিদ্ধান্তও নেওয়া হয়। যদিও এই অভিযোগ এখন আদালতে প্রমাণিত হয়নি এবং তদন্ত চলমান। অন্যদিকে অভিযুক্তদের সমর্থকদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই পদক্ষেপ করা হয়েছে। তাদের বক্তব্য, আইন অনুযায়ী তদন্ত চলুক, তবে কোন সিদ্ধান্তে পৌঁছানোর আগে আদালতের রায় চূড়ান্ত বলে বিবেচিত হওয়া উচিত। এই ঘটনায় পুরুলিয়ার রাজনৈতিক মহলেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিরোধীরা স্বচ্ছ তদন্তের দাবি তুলেছে, অন্যদিকে শাসক শিবিরের পক্ষ থেকেও আইন অনুযায়ী তদন্ত চলার কথাই বলা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই মামলায় আরো নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।